হ্যালো বচ্চো, আজকে আমরা ক্লাস 12-এর নতুন একটা ইউনিট শুরু করব, যেটার নাম হলো তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। তো এটার মধ্যে কি কি থাকবো? এটার মধ্যে থাকবে যে তড়িৎ চুম্বক কি, তড়িৎ বলরেখা, তারপর তড়িৎ চুম্বকের ধর্ম, তারপর তড়িৎ চুম্বক সম্পর্কিত আমাদের সুনামধন্য বিভিন্ন বিজ্ঞানীদের সূত্র বা ল, এগুলা পড়লে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। এটা থেকে আমাদের টিবিএসসি বোর্ডে, টিবিএসই মিন্স ত্রিপুরা বোর্ডে 8 মার্ক অথবা 10 মার্ক, এটা হলো উইদাউট রিডিউস, এটা হলো উইথ রিডিউস, ঠিক আছে? তো মিনিমাম 8 মার্ক এটা থেকে আসবে। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব চ্যাপ্টারই আমাদের ইম্পর্টেন্ট, এনসিইআরটি সিলেবাসের সব চ্যাপ্টারই আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাছাড়া এটা আমাদের একটু মজাদার চ্যাপ্টার, কারণ এটা সম্পর্কিত 50% জিনিস আমরা আগেই শিখে নিয়েছি আমাদের নিচের ক্লাসে, আর আজকে আমি ওইসব জিনিস নিয়ে আলোচনা করব। তো তোমাদেরও ইন্টারেস্ট আসবে আশা করি। আর যারা এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবে তারা অবশ্যই নোটস করবা, আর নোটস কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবা, ঠিক আছে? তার উপর স্পেশাল গিফট রাখা আছে, যারা যারা সেন্ড করবা তারা সবাইকে গিফট দেওয়া হইব। তো দেখা যাক আজকের ভিডিও কয়জন দেখে। তবে আবার রিপিট করি, আমি গিফট অবশ্যই পাইবা যদি তোমরা নোটস খাতায় উঠায় ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, অবশ্যই গিফট পাবে। মানে কী গিফট পাবে এটা একটা সারপ্রাইজ গিফট, দেখা যাক কার কপালে কী লেখা। তবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে আমাকে পাঠাতে হবে, ঠিক আছে? তো শুরু করি আমরা ইউনিট 3 তড়িৎ চুম্বক। তো প্রথমত যদি আমরা তড়িৎ চুম্বকটাকে বাংলার ন্যায় সন্ধি বিচ্ছেদ করি, তাইলে কি আসে দেখো, তড়িৎ প্লাস চুম্বক, ঠিক আছে? তড়িৎ প্লাস চুম্বক। তো এইখানের মধ্যে দুইটা টার্ম বা দুইটা রাশি, একটা তড়িৎ একটা চুম্বক। তো প্রথমে তড়িৎ তো আমরা আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2-তে পড়লাম, একটা হলো স্থির তড়িৎ, একটা হলো প্রবাহী তড়িৎ। তো তড়িৎ সম্পর্কে আমরা জানা হয়ে গেল। এখন আমাদের জানার প্রয়োজন চুম্বক, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। চুম্বক কি? চুম্বক হলো এমন এক ধরনের পদার্থ যেটা লৌহ জাতীয় পদার্থ বা অন্য চুম্বকীয় পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করে। তো এটা একটা খুব মজাদার স্টোরি, শুনো, খুব ভালো লাগবে। এটা অনেকেই জানে না বা অনেক টিচাররাও এটার এক্সপ্লেনেশন বা এই স্টোরিটা শোনায় না। তো আমার মতে চ্যাপ্টারটা শুরু করার সময় এই স্টোরিটা শোনানো প্রয়োজন। স্টোরিটার মূল কথা কি? মূল কথা হলো আমাদের যে চুম্বকটা কিভাবে আবিষ্কৃত হলো, এটা অনেকেই জানো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে তোমরা যারা ভিডিওটা দেখছো বা ক্লাসটা অ্যাটেন্ড করছো তারাও বলতে পারবে না যে চুম্বক অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হলো, ঠিক আছে? দেখো, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। মালয়েশিয়া বলে একটা জায়গা আছে, মালয়েশিয়া জায়গার মধ্যে একটা কালা পাহাড়, খুব বড় একটা পাহাড়, একটা গ্রামে অনেক বছর আগে আদিম যুগে খুব বড় একটা পাহাড় ছিল। তো এই পাহাড়টাকে অনেকে ভুতিয়া পাহাড় বা প্যারানমিক্যাল অ্যাক্টিভিটিযুক্ত পাহাড় তারা বলতো। কারণটা কি? দেখা যেত যে এই পাহাড়ের সামনে যখনই কোনো লোক এই পাহাড়ের সামনে দিয়ে যেত, তখন লোকটাকে অ্যাট্রাক্ট করতো, লোকটাকে টেনে পাহাড়ের ভিতরে ঢুকিয়ে নিত।
তো অনেক ক্ষেত্রে ভয়ে অনেকের মৃত্যুও হয়ে যেত, বা অনেকে এই পাহাড় থেকে যেই লুকটাকে টেনে নিত সেই পাহাড় থেকে ছুটে আসতে পারতো না। তো অনেকে এটাকে আতঙ্কজনক একটা পাহাড়, মানে রহস্যময় একটা জিনিস হয়ে এটা অনেক বছর অবধি ছিল। তো অনেকে এটাকে গড পাহাড় বা ভুতিয়া পাহাড় বা প্যারানমিক্যাল অ্যাক্টিভিটিযুক্ত হিল, এরকম অনেক নাম তারা এটাকে দিয়েছিল। তো কিছু বছর পরে দেখা গেল কি, যে আমাদের কি বলে কিছু কিছু পাকনা মানুষ থাকে আমাদের মধ্যেই, তোমরাও দেখবা তোমাদের বন্ধুর মধ্যে কিছু পাকনা মানুষ, পাকনা বন্ধু বর্তমান, যারা উল্টাপাল্টা কাজ করতে ভালোবাসে। তো কয়েক বন্ধু মিলে বলো যে না, অ্যাকচুয়ালি পাহাড়ের রহস্যটা কি আমরা আজকে দেখব। তো তারা কি করলো, পাহাড়টার সামনে অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে গেল। যেমন ধরো তার মধ্যে অনেকে কাঠ জাতীয় জিনিস নিল, অনেকে কিছুই নিল না, শুধু খালি হাতে ড্রেস পরে গেল। অনেকে ড্রেস বলতে আমাদের যে লতা পাতাযুক্ত ড্রেস আগে এসব পরে গেল। তারপর অনেকে লৌহ জাতীয় জিনিস যেমন কুদাল, কুড়াল, দা, শাবল ইত্যাদি নিয়ে গেল। তো দেখা গেল কি, লৌহ জাতীয় জিনিসটাকে এই পাহাড়টা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। কিন্তু বাকি যে লোকগুলা ছিল এখানে, যে আরও 2-3 জন বন্ধু ছিল, তাদেরকে কোনো অ্যাট্রাক্ট এই পাহাড় করে না। শুধু একটা মানুষকেই পাহাড় অ্যাট্রাক্ট করে, ইভেন খুব জোরে অ্যাট্রাক্ট করে। তো যখন সে লৌহ জাতীয় জিনিসগুলা তার থেকে ছেড়ে দিল, তো দেখা গেল যে পাহাড়ে অ্যাকচুয়ালি লুকটাকে অ্যাট্রাক্ট করে না, করছে ওই জিনিসগুলোকে। ঠিক আছে। তো তারপরে তারা এই পাহাড়টা সম্বন্ধে একটু ইনফরমেশান বা কিছু তথ্য পেল যে এই পাহাড়ের মধ্যে এমন কিছু আছে যেটা শুধুমাত্র লৌহ জাতীয় জিনিসকে আকর্ষণ করে। তারপরে তারা কী করলো, এই পাহাড়টা থেকে কিছু মাটি তারা কুড়ে নিয়ে এলো, বাড়ির মধ্যে এনে দেখলো যে ওই মাটিগুলাও লৌহ জাতীয় জিনিসকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ম্যাগনেট না। ম্যাগনেট হলো পিউরিফাই করার পরে যেটা পাওয়া যায়, এটা নর্মাল বলতে পারো ম্যাগনেটের আকরিক, যেটাকে বলে আমরা নিচের ক্লাসে আকরিক খনিজ পড়লাম। তো ম্যাগনেটের আকরিক এটা ম্যাগনেসাইট পাহাড়। তো ম্যাগনেসিয়া শহরে এটা আবিষ্কৃত হয়েছিল বলে এটাকে ম্যাগনেসাইট নাম দেওয়া হয়েছে। যাই হোক, তারপর তারা কি করলো, ওই মাটিগুলা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানাতে শুরু করলো, বিভিন্ন শেপের। দেখা গেল কি এগুলা লৌহ জাতীয় জিনিসকে অ্যাট্রাক্ট করে। তারপর এই পাহাড়ের মাটি থেকে পিউরিফাই, মানে মাটির উপাদানগুলি থেকে যখন ম্যাগনেটগুলোকে আলাদা করলো, তারপর দেখলো যে ওই ম্যাগনেটগুলোই লৌহ জাতীয় জিনিসকে অ্যাট্রাক্ট করে, আর যে আবর্জনা বা বালি বা মাটি এইসবগুলো কোনো কাজ নেই, এসবগুলো নর্মাল মাটি। তো এটাকে পিউরিফাই করার পরে দেখা গেল যে আমাদের যে ম্যাগনেট ওইটা উৎপত্তি হলো। ঠিক আছে। তো এটা ছিল টোটালি কালা পাহাড়। ম্যাগনেটটাও আমাদের দেখতে কালো, এটা তোমরাও জানো, যে কোনো জায়গায় ম্যাগনেট পাওয়া যায়। তো সব থেকে আমরা বা আমি যে ম্যাগনেটটাকে চিনি সেটা হলো লাউড স্পিকারের বা যে কোনো স্পিকারের পেছনে এরকম সার্কুলার ম্যাগনেট পাওয়া যায়, এটার সাথে অনেকেই পরিচিত। তাছাড়াও বিভিন্ন ধরনের ম্যাগনেট পাওয়া যায়, এগুলি সাধারণত দেখা যায় না, এবং ম্যাগনেটগুলো একটু কস্টলি, একটু দাম পড়ে এগুলার। ঠিক আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন শেপের ম্যাগনেট সম্বন্ধে নিয়েও আলোচনা করতে পারি। বিভিন্ন শেপের বলতে প্রথমে আছে 1 নাম্বার দণ্ড চুম্বক, ইংলিশ টার্ম বার ম্যাগনেট। ঠিক আছে। দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট কি? এটা দেখতে দণ্ডের মতো বা বারের মতো, সিম্পল এরকম বারের মতো, যার একদিকে উত্তর একদিকে দক্ষিণ মেরু বর্তমান। তো দণ্ড চুম্বকের সাথেও অনেকেই পরিচিত
বা বিভিন্ন প্র্যাকটিক্যালে দণ্ডচুম্বকই বেশিরভাগ ব্যবহৃত হয়। ফিজিক্সের বিভিন্ন প্র্যাকটিক্যালে দণ্ডচুম্বকই ব্যবহৃত হয়। তারপরে আমাদের যেমন আছে দণ্ডচুম্বকের পরে 2 নাম্বার চুম্বক শলাকা। চুম্বক শলাকা এটার নাম অনেকেই শুনেছ। আমরা ওরস্টেডের পরীক্ষা যেটা ক্লাস 10-এ বা নিজের ক্লাসে আমরা পড়েছিলাম, ওইখানে চুম্বক শলাকা নাম আছে। তাছাড়া আরও অন্যান্য এক্সপেরিমেন্টেও চুম্বক শলাকা ব্যবহৃত হয়। তবে চুম্বক শলাকা দেখার বা চুম্বক শলাকা পাওয়ার একটা সিম্পল রাস্তা বা সিম্পল জিনিস আমি বলে দিই, যে আমাদের যে কম্পাস পাওয়া যায় যেটা দিয়ে আমরা দিক নির্ণয় করি, ওইটা অ্যাকচুয়ালি চুম্বক শলাকা। ওইটা সবসময় এক দিক বরাবরই থাকে, ঠিক আছে। তো চুম্বক শলাকা দেখতে কীরকম? চুম্বক শলাকা দেখতে খুব পাতলা চুম্বকযুক্ত এরকম প্লেট, তার উপর একটা স্ট্যান্ডের উপর একদিকে এন মেরু একদিকে এস মেরু থাকে। এটা হলো আমাদের চুম্বক শলাকা। দেন আমরা আরেকটা শেপের পেয়ে থাকি, যেটা হলো অশ্বক্ষুরাকৃতি। এটার নাম অনেকেও শুনেছ, অশ্বক্ষুরাকৃতি। অশ্বক্ষুরাকৃতির দেখতে কিছুটা ইউর মতো। অশ্বক্ষুরাকৃতি দেখতে কিছুটা ইউর মতো। তবে অশ্বক্ষুরাকৃতি মিনিংটা কি, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসে? অশ্বক্ষুরাকৃতি মানে অশ্বের খুরের আকৃতিযুক্ত, ঠিক আছে। অশ্বের খুর মানে আমাদের যে অশ্ব বলতে ঘোড়া হয়তো বা ম্যাক্সিমাম মানুষ দেখে নাই, তবে সিম্পল জিনিস আমরা ঘোড়ার বদলা আরেকটা জিনিস দেখেছি, যেটা হলো গরু। আশা করি সবাই দেখেছে। গরুর পায়ের নিচে দেখবা কালা ব্ল্যাক কালারের, যেটা শক্ত, যেটা জুতার কাজ করে গরুর ক্ষেত্রে। নরম জায়গার পরে গরুর পায়ের নরম জায়গার পরে শক্ত কালো জায়গা থাকে একটা, এটা খুবই শক্ত থাকে। এই জায়গাটা ঘোড়ার ক্ষেত্র এরকম থাকে। তো ঘোড়ার পায়ের যে কালো জায়গাটা এটাকে বলে অশ্বক্ষুরাকৃতি। এটা দেখতে এরকম হয়। তো এই চুম্বকের আকৃতিটা এরকম হওয়াতে এটাকে নাম দেওয়া হয় অশ্বক্ষুরাকৃতি, ঠিক আছে। বিভিন্ন ধরনের চুম্বকের কাজ বিভিন্ন। তুমি যদি যেই পরীক্ষায় দণ্ডচুম্বক ব্যবহার করা হয়, এই পরীক্ষায় অশ্বক্ষুরাকৃতি চুম্বক ব্যবহার করো, তাহলে তোমার পরীক্ষা কমপ্লিট হবে না। যে জায়গায় চুম্বক শলাকা ব্যবহার করা হয়, এই জায়গায় তুমি দণ্ডক চুম্বক বা অশ্বক্ষুরাকৃতি চুম্বক ব্যবহার করতে পারবে না। তারপরে আছে প্রান্তে বল সমন্বিত চুম্বক। প্রান্তে বল সমন্বিত চুম্বক, ঠিক আছে। প্রান্তে বল সমন্বিত চুম্বক এটা দেখতে কিরকম? এটা সিম্পল বার ম্যাগনেট, ধরো চিকন বার, তার দুই সাইডে দুইটা বল, কিছুটা ডাম্বেলের মতো, ঠিক আছে। কিছুটা ডাম্বেলের মতো একটা বার, দুই দিকে দুইটা বল, এটাকে বলে প্রান্তে বল সমন্বিত চুম্বক, বা এটার ইংলিশ টার্ম হলো বল এন্ডেড ম্যাগনেট। ইংলিশ টার্মগুলো খুবই সুন্দর, বল এন্ডেড ম্যাগনেট, ঠিক আছে। এই হলো আমাদের চুম্বকের বিভিন্ন রকমের প্রকারভেদ। এখান থেকে আমরা যেই এরপরে কি বোঝানো যায়? এরপরে বোঝানো যায় যে চুম্বকের মেরু। এটা আবার কি? চুম্বকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কোনো চুম্বক হোক সে বল সমন্বিত, হোক সে আমাদের বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক, হোক সে অশ্বক্ষুরাকৃতি চুম্বক, চুম্বকের ক্ষেত্রে দেখা যায় যে চুম্বকের দুটা মেইন পয়েন্ট বা মেইন জায়গা থাকে, যেটার মধ্যে চুম্বকের শক্তি থাকে সব থেকে বেশি, ঠিক আছে। চুম্বকের দুইটা মেইন পয়েন্ট থাকে, যেটার মধ্যে থাকে চুম্বকের শক্তি সব থেকে বেশি। তো ওই দুইটা জায়গাকে বলা হয় চুম্বকের মেরু। এই চিত্রে এই একটা হলো
চুম্বকের মেরু। তো আমি কি বললাম, দুইটা পয়েন্ট থাকে যেটা খুবই শক্তিশালী। তো এটা যে শক্তিশালী এটা আমরা কিভাবে বুঝুম, ঠিক আছে? এটা বোঝার একটা সিম্পল রাস্তা, একটা বিকার বা একটা বল নিবা, মানে রাখার পাত্র, জল রাখার পাত্র নিবা। নেওয়ার পরে কি করবা, কিছুই করতে লাগতো না, এটার মধ্যে লৌহ চূর্ণ দিয়ে ভর্তি করবা, ঠিক আছে? লৌহ চূর্ণ দিয়া বলটা বা বাটিটা ভর্তি করবা, পুরাটা যা আছে সবটা। এটা খুব বড় নিতে লাগতো না, ছোটো বাটি নিলেই হয়, কারণ দণ্ডচুম্বক আমরা ছোটোই পেয়ে থাকি। তো ভর্তি করার পরে এখন অনেকের কোশ্চেন, স্যার লৌহ চূর্ণ কোথায় পাবো, এত লৌহ চূর্ণ? এটা পাওয়া একদম ইজি। যে কোনো গিল মেকানিক বা কর্মকারের দোকানে যেখানে লোহা কাটা হয় করাত দিয়ে বা মেশিন দিয়ে, ঠিক আছে? আবার বলি, করাত দিয়ে বা মেশিন দিয়ে যেসব দোকানে লোহা কাটা হয় ওই সব দোকানে তারা যখন লোহা কাটার পরে অনেক লোহার গুঁড়ো, আমরা কাঠ কাটার পরে যেমন কাঠের গুঁড়ো পরে থাকে, ওইখানে লৌহ কাটার পরে লোহার গুঁড়ো প্রচুর পরিমাণে পরে থাকে, তারা এগুলো ফালাইয়া দেয়। তো ওইখান থেকে তোমরা ওইটা কালেক্ট করতে পারো। তো লৌহর জন্য কালেক্ট করার পরে দণ্ডচুম্বকটাকে তুমি এখানে বাড়িটার মধ্যে রাখবা, রেখে বাড়িটার উপর একটা ঢাকনা দিবা বা একটা প্লেট তুমি দেয়া দাও, বাড়িটার উপর প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দাও, ঠিক আছে? ঢাকনা দিয়ে বাড়িটাকে এখন এরকমভাবে নাড়াও, মানে ঝাঁকুনি দাও, ঠিক আছে? ঝাঁকুনি দিয়ে যখন এই বার ম্যাগনেট বা দণ্ডচুম্বকটাকে তুমি বার করবা, তখন দেখা যাবে যে লৌহচূর্ণগুলা এই দুই প্রান্তে প্রচুর পরিমাণে জমা হয়ে রয়েছে, ঠিক আছে? এই দুই প্রান্তে প্রচুর পরিমাণে জমা হয়ে থাকবে, আর মিডলের দিকে লৌহচূর্ণ অনেক কম থাকবে, ঠিক আছে? দুইটা পয়েন্টে মানে এই দুই সাইডে প্রচুর পরিমাণে লৌহচূর্ণ জমা, আর মিডলে অনেক কম, মিডলে না থাকার কথা, খুব কম থাকবে, বা এরকম হতে পারে যে নেই। তো এই পয়েন্টটাকে, যে জায়গার মধ্যে লৌহচূর্ণ থাকে না, তাকে বলে উদাসীন বিন্দু। উদাসীন বিন্দু, উদাসীন বিন্দু মানে উদাস কথার অর্থ কি, দুঃখ বা মুড অফ। এখানে লৌহচূর্ণ নাই, তাই চুম্বকের মুড অফ এই জায়গায়, এটাকে বলে উদাসীন বিন্দু। আর সাইডের দুইটা পয়েন্টকে, একটাকে উত্তর মেরু এবং একটাকে দক্ষিণ মেরু বলা হয়। তো এখন বলবা যে কোনটাকে উত্তর মেরু কোনটাকে দক্ষিণ মেরু বলা হয়। সিম্পল লজিক, যখন আরেকটা চুম্বকের উত্তর মেরু কাছে আনবা, তখন যদি এটা অ্যাট্রাক্ট করে তো এর মেরুটার নাম দক্ষিণ মেরু, আর যদি এটা উত্তর মেরুকে বিকর্ষণ করে তাহলে এটা হবে উত্তর মেরু, ঠিক আছে? মেরু নির্ণয় করা সিম্পল, এটার কোনো ব্যাপারই না। তারপর দেখা যায় যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যোগ করে যদি আমরা একটা লাইন টানি, এই লাইনটাকে কি বলবো, চুম্বকের অক্ষ। আমরা যেমন তড়িৎ দ্বিমেরু চ্যাপ্টারে পড়েছিলাম, দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত, মানে প্লাস কিউ মাইনাস কিউকে যুক্ত করে বর্ধিত করার হলো, সেমভাবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যুক্ত করে বর্ধিত করলে যে লাইনটা আমরা পাবো ওটাকে বলে চুম্বকের অক্ষ, ঠিক আছে? এগুলো হলো সিম্পল জিনিস, মনে রাখা একদম সোজা, এবং এগুলো একটু বোঝারও দরকার, খালি মুখস্থ করলেই চলে না, একটু বোঝারও দরকার। তারপর আমরা নিচের ক্লাসে একটা কোশ্চেন পড়েছিলাম যে বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। বিকর্ষণী চুম্বকের বা চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ, নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো।
বিকর্ষণই চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা কর। মানে চুম্বক কোনো পদার্থ চুম্বক কিনা এটা বিকর্ষণ পরীক্ষাটাই 100% ট্রু পরীক্ষা। ঠিক আছে, চুম্বকের ধর্ম কি? চুম্বকের ধর্ম হলো দুইটা, একটা হলো আকর্ষণ, একটা হলো বিকর্ষণ। ঠিক আছে, চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ এই দুইটা ধর্মই প্রাধান্য বা প্রধানত দেখা যায়। তো সেই ক্ষেত্রে আকর্ষণ থেকে বিকর্ষণ ধর্মটার প্রাধান্য বেশি কখন? যখন আমরা কোনো পদার্থ চুম্বক কিনা তা বিচার করি। তো কেন? কারণটা হলো, ধরো একটা পদার্থ তুমি নিলা, এখানে এটা এ এবং এটা বি, এটা হলো আমাদের লোহা, এটা হলো আমাদের চুম্বক। ঠিক আছে, তাইলে এখানেও যদি আমি আরেকটা চুম্বক নিই, ঠিক আছে, এটাও চুম্বক, এটা কি করবে? লোহাকেও অ্যাট্রাক্ট করবে, চুম্বককেও অ্যাট্রাক্ট করবে যদি বিপরীত মেরু পরস্পরের সামনে আসে। তার মানে চুম্বক নির্ণয়ের ক্ষেত্রে আমরা আকর্ষণ ধর্মটাকে প্রাধান্য দিতে পারি না, কারণ সে লোহকেও আকর্ষণ করে, চুম্বককেও আকর্ষণ করে। কিন্তু বিকর্ষণ ধর্ম শুধু চুম্বকের মধ্যেই হয়, চুম্বক আর লোহার মধ্যে কখনোই বিকর্ষণ হবে না। তার জন্যই বিকর্ষণ হলো চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। ঠিক আছে, বিকর্ষণ হলো চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। এখন এটার পরে আমরা যেমন তড়িৎ বা স্থির তড়িৎ চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম? তড়িৎ বলরেখা। এখানেও আমাদের চুম্বক বলরেখা বলে আরেকটা টার্ম বা আরেকটা জিনিস আমরা পড়তে পারি এবং এটা ইম্পর্টেন্টও। তো তড়িৎ বলরেখা এবং চুম্বক বলরেখা 90% সেম, খালি আমরা ওইখানে তড়িৎ আর এখানে চুম্বক। তো প্রথমত চুম্বক বলরেখাটা কি? তো চুম্বক আমরা তড়িতের বেলায় কি পড়েছিলাম? যে একটা আধানের সামনে আমরা যদি একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, তাইলে এই একক ধনাত্মক আধানকে, এই আধানটা যে দিকে বা যে রেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটাকে বলে চুম্বক তড়িৎ বলরেখা। ঠিক আছে, একটা আধানের সামনে যদি আমরা অন্য আরেকটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, তাইলে এই আধানটা ওই একক ধনাত্মক আধানকে যে রেখা বরাবর দূরে সরাবে সেটা হলো তার বলরেখা। সেমভাবে আমরা যদি একটি চুম্বকের সামনে, ধরো যে কোনো একটা চুম্বকের সামনে একটা একক মেরুযুক্ত চুম্বক নিয়ে আসি, তাইলে এই চুম্বকটা এই একক মেরুযুক্ত চুম্বককে যে রেখা বরাবর তোমার বিকর্ষণ বা আকর্ষণ করবে সেটা হলো তার চুম্বক বলরেখা। ঠিক আছে, একটা চুম্বকের সামনে একক মেরুযুক্ত চুম্বক আনা হলে ওই চুম্বকটি একক মেরুযুক্ত চুম্বককে যে রেখা বরাবর বিকর্ষণ বা আকর্ষণ করবে সেটা হলো চুম্বকের বলরেখা। এখন এখানের মধ্যে কোশ্চেন হলো যে আমরা একক চুম্বক কিভাবে বানাবো, কারণ চুম্বক হলেই এখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এসে পড়ে। তাহলে আমরা একক মেরু মানে হয় উত্তর নয় দক্ষিণ কিভাবে তৈরি করব? কারণ আধানের বেলায় তো আমরা পজিটিভ আধান এবং নেগেটিভ আধান আলাদাভাবে আমরা পেয়ে যাই, তার জন্য কোনো অসুবিধা হয় না। তবে চুম্বকের বেলায় আমরা একক চুম্বক কোনো ক্ষেত্রেই পাবো না, এটা প্রকৃতিতে একক চুম্বক বানানো ইম্পসিবল। চুম্বক বানালেই তাতে দুটি মেরু অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়, একটা উত্তর একটা দক্ষিণ। ঠিক আছে, তো ওইটার জন্য একটা খুব ইন্টারেস্টিং পরীক্ষা দেখো, একটা চুম্বক বলরেখা বানানোর বা ড্র করার সিম্পল একটা পরীক্ষা। একটা বিকার নিবা, নিয়ে সেটা এখানে জল, ঠিক আছে, ধরো আমরা দণ্ড চুম্বকের বলরেখা কীরকম এটা আমরা ড্র করুম। তো সেই ক্ষেত্রে
আমরা একটা বিকারের মধ্যে জল নিলাম, নেওয়ার পরে থার্মোকল, অনেকেই চিনো, থার্মোকল এটার উপর রাখবা, ঠিক আছে। থার্মোকল রাখার পরে থার্মোকলের উপর আমরা যে আমাদের ম্যাগনেট বা দণ্ড চুম্বক এটাকে আমরা রাখুন থার্মোকলের উপর, যেটা আমি রেড কালার দিয়ে বুঝাইলাম, আর থার্মোকলটা ব্ল্যাক কালার দিয়ে আমি বুঝাইলাম। এখন কোশ্চেন হলো থার্মোকলের উপর দণ্ড চুম্বক কেন রাখবো? কারণটা হলো দণ্ড চুম্বক যদি আমরা জলের মধ্যে থার্মোকল ছাড়া রাখি তো দণ্ড চুম্বক হলো জল অপেক্ষা ভারী, তো দণ্ড চুম্বক জলের মধ্যে ডুবে যাবে। তো থার্মোকল জল অপেক্ষা অনেক হালকা, তো সেটা ভাসবে, তার উপর দণ্ড চুম্বক রাখলে চুম্বকটাও ভাসবে। এখন কি করা হলো, এখানে আর একটা থার্মোকল রাখা হলো, ঠিক আছে। একটা চুম্বক শলাকা, যেটা দেখতে আমরা দেখলাম এরকম চুম্বক শলাকা, তো এটাকে আমি এরকমভাবে মোর দেন হাফ পার্ট, মানে অর্ধেকের থেকে বেশি পার্ট এরকম সোজা করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে কি হলো, এই পোর্শনটা জলের নিচে চলে গেল আর উপরের পোর্শনটা জলের উপরে। তখন উপরে হয় এন থাকবে নয় এস থাকবে, যে কোনো একটাই থাকবে। তো এটা তখন আমার একক মেরু হিসাবে, মানে এখানে যে +1 একক মেরু হিসাবে কাজ করবে। এখন যদি এটা এন হয় আর আমরা যদি এখানে এন আর এখানে এস ধরি, আর এই এনটাকে যদি মানে এই কি বলে এন মেরুটাকে এটা সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, এন এন বিকর্ষণ করবে। কারণ কি, আধানের ক্ষেত্রে যেমন সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে, সেমভাবে আমাদের চুম্বকের বেলায় সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো সেই ক্ষেত্রে এন এন বিকর্ষণ করবে আর এন আর এস আকর্ষণ করবে। তো সে তাকে বিকর্ষণ করে এই রেখা বরাবর এস এর কাছে পাঠাবে। এদিকে যদি দেই তাহলে এই রেখা বরাবর এস এর কাছে পাঠাবে। সেমভাবে এরকমভাবে বলরেখাগুলি অঙ্কন করা যায়, ঠিক আছে। তো দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখা কীরকম হয়, এরকম। এটা যদি আমি ভালোভাবে ক্লিয়ার করে ড্র করি, বড় করে একটু, এই হলো আমাদের দণ্ড চুম্বক এন এস। তো দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখা কীরকম হয়, এই সেমভাবে নিচেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাস কমপ্লিট। আর ভিতরের দিকে পরস্পর সমান্তরাল রেখা দেওয়া হয়, কারণ ভিতরে দণ্ডচুম্বকের ভিতরে চুম্বক ক্ষেত্র হয় সমবল সম্পন্ন বা সুষম চুম্বক ক্ষেত্র। দণ্ডচুম্বকের ভিতরে চুম্বক ক্ষেত্র হয় সুষম চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যেমন আমরা তড়িৎ বলরেখার ধর্ম পড়েছিলাম, সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারেও আমাদের তড়িৎ বলরেখার ধর্ম পড়তে লাগে। তো এই ধর্মগুলি চুম্বক বলরেখার সাথে 90% বা 100% ম্যাচ করে, ঠিক আছে। চুম্বক বলরেখা এবং তড়িৎ বলরেখার মোটামুটি সেম। তো প্রথম যেটা চুম্বক বলরেখা, এটা সবসময় উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়, একটা পয়েন্ট। দুইটা পয়েন্ট, চুম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। এই ধর্মটা আমরা তড়িৎ চ্যাপ্টারেও আমরা স্থিরতড়িৎ চ্যাপ্টারেও আমরা পড়েছিলাম যে দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। সেরকমই দুটি চুম্বক বলরেখাও কখনোই পরস্পরকে ছেদ করে না। কারণ কি, যদি ছেদ করে তাহলে ছেদবিন্দু দিয়ে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো, তবে
স্পর্শক যেরকম এটার উপর যে স্পর্শক আমরা ড্র করব ওই স্পর্শকটা বোঝাবে তার চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, তো দুইটা যদি আমরা স্পর্শক অঙ্কন করি যে তারা পরস্পরকে ছেদ করলো, তাহলে আমরা দুইটা দিক পাবো। তো একই চুম্বক ক্ষেত্রের দুইটা দিক হওয়া অসম্ভব, তার জন্য চুম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। থার্ড নাম্বার যেটা, বলরেখা হলো সম্পূর্ণ কাল্পনিক। ঠিক আছে, বলরেখা হলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে বলরেখার কোনো অস্তিত্ব নেই, আমরা চোখে বলরেখা দেখতে পাই না। এক্সপেরিমেন্টালি বলরেখা কাল্পনিক ধারণা পাওয়া যায়, কিন্তু বলরেখা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এটা হলো থার্ড প্রপার্টি। তারপর হলো আমরা যদি দণ্ডচুম্বকের সাইডে একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, যে কোনো একটা একক ক্ষেত্রফল, ওই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলি বলরেখা পাস হয় বা যতগুলি বলরেখা যায়, ওই রেখাগুলিকে বলা হয় বলরেখার সংখ্যা ঘনত্ব। তো এই ধর্মগুলি দিলেই চলে, এই ধর্মগুলি দিলেই মোটামুটি হয়ে যায়। তারপর আসে আমরা চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের কিছু বিজ্ঞানীদের রুল। মানে এখন আমরা এতটুকু পর্যন্ত তো আমরা প্রাকৃতিক চুম্বক নিয়ে আলোচনা করলাম, এখন আমরা তড়িৎ চুম্বক নিয়ে আলোচনা করি। তো তড়িৎ চুম্বকের মেইন ঘটনা কি? মেইন ঘটনা হলো একটা তারের মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই, তাইলে তার চারিদিকে কি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একটা তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে তার চারিদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন কথা হলো ওয়াই বা কেন। ঠিক আছে, কেন? এটা দেখবা অনেকেই তার রিজনটা দেবে না, অনেকেরই জানা নেই যে কেন তারের মধ্য দিয়ে কারেন্ট পাস হলে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সবাই বলবে যে তারের মধ্য দিয়ে কারেন্ট পাস হলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু কেন? দেখো, এটা আর একটু ডিপে ঢুকলে তোমরা বুঝতে পারবা যে আধান যখন স্থির থাকে, কথাটা লক্ষ্য করবা, আধান যখন স্থির থাকে, কিউ আধান এই জায়গায় স্থির, তখন সে তার চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, আধান যখন স্থির থাকে তখন সে তার চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, আর আধান যখন গতিশীল হয় তখন সে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়া মানে ইলেকট্রন ফ্লো হওয়া বা প্রবাহিত হওয়া, মানে ইলেকট্রন চলাচল করা। ওই ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু স্থির না। তো স্থির না হওয়াতে সেই ক্ষেত্রে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আচ্ছা, তো এটার উপর বেস করে আমাদের ফার্স্ট ল আমরা পড়তে পারি অ্যাম্পিয়ারস সুইমিং রুল বা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ারের সাঁতার সূত্র। এটা কি? এটা হলো কোনো একটা লুক, এখন তো আমি মানুষ তো আঁকতে পারি না, ড্রয়িং খুব বাজে। কোনো একটা লুক যদি তড়িৎ প্রবাহের দিকে সাঁতার কেটে যায়, কোনো একটা লুক যদি তড়িৎ প্রবাহের দিকে, ধরো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট নিচে থেকে উপরের দিকে ফ্লো করছে বা প্রবাহিত হচ্ছে, তো কোনো একটা লুক যদি তড়িৎ প্রবাহের দিকে তারের উপর দিয়ে সাঁতার কেটে যায়, তাইলে লুকটির বাঁ হাত যেদিকে অগ্রসর হবে, বাঁ হাত যেদিকে যাবে, সেদিকে চুম্বকটির উত্তর মেরুর বিক্ষেপ হবে। মানে ধরো এখানে আমি একটা চুম্বক শলাকা রাখলাম, এটা এন, এটা এস, এটা হলো উত্তর। তো এদিকে কারেন্ট পাস করার ফলে তার বাঁ হাত এদিকে অগ্রসর হবে, তার মানে এদিকে বিকর্ষণ করবে। তো চুম্বক শলাকাটা আমার এদিকে তখন ঘুরে যাবে। ঠিক আছে, এটা হলো অ্যাম্পিয়ার সুইমিং রুল। এটা আমরা ছোটবেলায়ও পড়েছিলাম।
সেকেন্ড যেটা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ রুল, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ রুল, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটা কি? বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া হাতের বাকি 4টি আঙ্গুলকে, দেখো এই হলো তার যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো বৃদ্ধাঙ্গুষ্ঠ হলো এটা, বাকি 4টি আঙ্গুল এটা। বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া বাকি 4টা আঙ্গুলকে যদি আমরা এরকমভাবে ধরি, তাহলে বাকি 4টা আঙ্গুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি করবে? চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এটাই হলো আমাদের রুলস, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া ডান হাতের বাকি 4টি আঙ্গুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাইলে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা, এটা আমাদের চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। দেন ম্যাক্সওয়েলস কর্কস্ক্রু রুল, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল বা নিয়ম, এটা একদম ইজি। যদি আমরা ডান পাকের স্ক্রু নেই, জেনারেলি স্ক্রু ডান পাকেরই হয়ে থাকে, খুব কম ক্ষেত্রে বাম পাকের স্ক্রু দেখা যায়। ডান পাকের স্ক্রু বলতে তুমি ডান দিকে স্ক্রুকে ঘুরাইবা, ঠিক আছে? তো স্ক্রু যদি আমরা ঘুরাই এরকমভাবে, তাহলে স্ক্রু কোন দিকে অগ্রসর হবে? নিচের দিকে। দেখো স্ক্রু যদি আমরা এরকমভাবে ঘুরাই, তাহলে স্ক্রু কোন দিকে অগ্রসর হবে? নিচের দিকে। তো একটি ডান পাকের স্ক্রুকে যদি আমরা ঘুরানো হয়, তাহলে স্ক্রুর অগ্রভাগ মানে নিচের জায়গাটা যেদিকে যাবে, সেটা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাইলে আমরা যে বাকি আঙ্গুলগুলা সেগুলা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তার মানে এদিকে যদি আমরা ঘুরাই, তাহলে তার চারিদিকেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ঠিক আছে? এটা ম্যাক্সওয়েল তার কর্কস্ক্রু রুলস অনুযায়ী বুঝাই ছিল। 4 নাম্বার ডান হাতের মুষ্টি সূত্র, ডান হাতের মুষ্টি সূত্র। এটা কি? মুষ্টি মানে কি? এই মুঠ করলাম, যেটা খাস বাংলায় বলে মুঠ করা। তো তারকে যদি আমরা মুঠ করি, তাহলে এরকমভাবে আমরা তারকে ধরলাম, তো বৃদ্ধাঙ্গুষ্ঠ উপরের দিকে। তো যদি কারেন্ট বৃদ্ধাঙ্গুষ্ঠর দিকে প্রবাহিত হয়, মানে নিচে থেকে উপরের দিকে, তাহলে তারের ক্ষেত্রে বাকি 4টি আঙ্গুল কি করবে? চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, ঠিক আছে? এটা হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। দেখো এই 4টি নিয়ম দ্বারা আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা বার করতে পারি, ঠিক আছে? তারপর আমরা দুইটা জিনিস খুবই মজাদার, এবং এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখন বর্তমান ক্লাস 12 এনসিইআরটি সিলেবাসের জন্য। খালি দুইটা সিম্পল ফিগার, তার সাথে আজকের লেকচারও শেষ। দেখো কোশ্চেনটা হলো, একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক বলরেখা অঙ্কন করো। এটা হলো একটা দীর্ঘ ঋজু পরিবাহী, ধরি এটার মধ্য দিয়ে কারেন্ট নিচে থেকে উপরের দিকে প্রবাহিত হচ্ছে। তো কর্কস্ক্রু নিয়ম যদি আমরা ইউজ করি, তাইলে বলরেখা বা তো চুম্বক ক্ষেত্র কোন দিকে থাকবে? তার চারিদিকে। তো ওইটা আমরা কিভাবে ড্র করতে পারি? দেখো এটার জন্য কনসেন্ট্রিক সার্কেল বা এককেন্দ্রযুক্ত বা সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা বোঝানো যায়, সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা বোঝানো যায়। এই হলো আমাদের কনসেন্ট্রিক সার্কেল বা সমকেন্দ্রিক বৃত্ত। দাঁড়াও, আর একটা কালার আছে, কালারগুলো তোমরা সেম দিলেই পারো, তো আমি বোঝানোর জন্য বিভিন্ন কালার দিলাম। তো দিক এইদিকে হবে, ঠিক আছে? মানে এইদিকে
এটা হলো একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক বলরেখা অঙ্কন। ঠিক আছে, এটা তোমরা এক্সপেরিমেন্টালি কিভাবে প্রুফ করতে পারো, এটারও একটা প্রুফ আছে। যেরকম ধরো একটা টেবিল নিলাম আমরা, কাঠের টেবিল, এরকম নিয়ে এসে এই হলো টেবিলের পা, এটার মাঝখানে একটা হোল করে একটা তার এরকমভাবে উপর থেকে নিচে নিলাম। নেওয়ার পরে তারের মধ্য দিয়ে কারেন্ট পাস করলাম, মানে তাকে ব্যাটারির সাথে যুক্ত করলাম। ব্যাটারির সাথে যুক্ত করো, তাহলে কারেন্ট পাস হবে। এখন টেবিলের মধ্যে কিছু লৌহ চূর্ণ ফালে দেব, তারপর টেবিলটাকে ধূপ ঘুষি দেব। দেওয়ার পরে দেখবা লৌহ চূর্ণগুলো যেগুলো আছে এগুলো এরকমভাবে সার্কেলের মতো সজ্জিত বা সাজানো হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে কি, এই সার্কেলগুলোই হলো এই দীর্ঘঋজু পরিবাহীর জন্য বলরেখা। ঠিক আছে, এই সার্কেলগুলাই হলো দীর্ঘঋজু পরিবাহীর জন্য বলরেখা। তারপর আরেকটা কোশ্চেন, যেটা বৃত্তাকার পরিবাহীর জন্য বলরেখা অঙ্কন। এই হলো একটা বৃত্তাকার পরিবাহী, যার জন্য আমাদের বলরেখা অঙ্কন করতে হবে। তো এদিকে যদি আমরা তড়িৎ পাঠাই, তড়িৎ এদিকে আসবে। এখন দেখো, বৃত্তাকার পরিবাহীর যে কোনো একটা ক্ষুদ্র অংশ যদি আমরা নেই, খুব ক্ষুদ্র অংশ যদি আমরা নেই, সেটাকে আমরা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী ধরতে পারি বা সোজা পরিবাহী ধরতে পারি। তো সোজা পরিবাহীর জন্য বলরেখা কীরকম হয়, সমকেন্দ্রিক বৃত্তাকার। তো এটার জন্য বলরেখা কীরকম হবে, সমকেন্দ্রিক বৃত্তাকার, এরকম দেখতে এরকম হবে। এটা হলো আমাদের বৃত্তাকার পরিবাহীর জন্য। এটা আমি এক সাইডের জন্য ড্র করলাম। তো সেমভাবে আমরা যদি অন্য সাইডের জন্য ড্র করি, এরকম হবে বলরেখার আকারগুলো। ঠিক আছে, এই হলো বৃত্তাকার পরিবাহীর জন্য বলরেখা, আর এই হলো দীর্ঘঋজু পরিবাহীর জন্য বলরেখা। তো এটার সাথেই আমাদের চ্যাপ্টার যা শুরু, মানে মিনস 12-এর চ্যাপ্টার, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর আগ অবধি আমরা জাস্ট কিছু রুলস বা কিছু জিনিস আমরা এমনি জেনে রাখার জন্য পড়লাম। তো আজকে আমরা যতগুলো রুলস, যেরকম অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, তারপর কি বলে ম্যাক্সওয়েল কর্স্কু, তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, ডান হাতের মুষ্টি সূত্র, তারপর আরও অনেক 2-3টা রুল, যেরকম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, এগুলো পরবর্তী সময় আমরা পাবো। তো এই নিয়মগুলি দ্বারা আমরা কি করি, চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করি। এইসব নিয়ম দ্বারা আমরা চুম্বক ক্ষেত্রের দিক আমরা শুধুমাত্র বুঝতে পারি, চুম্বক ক্ষেত্রের মান বুঝতে পারি না, যে কি পরিমাণ তড়িৎ গেলে কি পরিমাণ চুম্বকত্ব উৎপন্ন হবে, বা কোনো একটা অন্য কিছুকে কতটুক বলে আকর্ষণ করবে। প্লাস আমরা যে তার থেকে কোন দিকে বা কীরকমভাবে আমরা যদি অন্য লৌহকে রাখি, তাহলে সে তার উপর কীরকম চুম্বকীয় বল প্রয়োগ করবে, এইসব আমরা জানি না। ঠিক আছে, এইসব জানার জন্য যেই সূত্র, সেটা হলো বায়ু-সাভার্ট ল। ঠিক আছে, এইসব জানার জন্য যে সূত্র, এটা হলো বায়ু-সাভার্ট ল, এবং এটা ক্লাস 12-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ভিবিআই। ঠিক আছে, তো বায়ু-সাভার্ট ল নিয়ে আজকে আমরা আলোচনা করব না, এটা আমরা নেক্সট ডেটেই আলোচনা করব। তো আজকে থাক বায়ু-সাভার্ট ল এবং অন্যান্য ডিরাইভেশন নিয়ে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখা করব। আর নেক্সট ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ এটার মধ্যে আমার টার্গেট, আমি মোটামুটি 3টা বা 4টা ডিরাইভেশন কমপ্লিট করব, কারণ ওই ডিরাইভেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই নেক্সট ভিডিওটা অ্যাটেন্ড করবা।
আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম ফেস করো, তো ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। তো স্পেশাল প্রাইস যদি নিতে চাও তো তাড়াতাড়ি এখন অবধি যা পড়াইলাম আমাকে লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। ঠিক আছে, টাটা, বাই।